মবকে তারা প্রোটেকশন দিচ্ছেন, অস্ত্রের সাথে গোলাবারুদ দেওয়া হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ধরনের একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। একই নির্বাচন করতে যাচ্ছে তারা, যেটা শেখ হাসিনা করেছিলেন। এইভাবে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে বলে আমার বিশ্বাস। যদি নির্বাচন তারা দিয়ে ফেলেন এবং এই ব্যবস্থা করেন, ওটাও আমি বলে রাখছি, ওটাও টিকবে না। শেখ হাসিনার সরকারের যেগুলো খারাপ জিনিস আমরা মনে করতাম, সেগুলোকে বর্তমান সরকারের মধ্যে সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করছি। শেখ হাসিনার সরকার প্রথম কথা হলো যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ এগুলোর কথা বলে এবং এটাকে ব্যবহার করে নানানভাবে দলীয়করণ বা নিজস্ব একটা গোষ্ঠী তৈরি করা, বৈষম্য সৃষ্টি করা এবং এটাকে ব্যবহার করে নানান কিছু দেশের সম্পদ বিভিন্নভাবে অনেকখানি যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে আরেক জায়গায় দেওয়া, এসব করে মানুষের মধ্যে একটা বঞ্চনা এবং তার পরবর্তীতে বিভিন্নভাবে তাদের মতামত চাপিয়ে দেওয়ার জন্য যে মানুষকে জোর করে পলিটিক্যাল যারা ওনার অপোনেন্ট ছিলেন প্রতিপক্ষ, তাদেরকে জেলে দেওয়া, তাদেরকে খুন করা, গুম করা, বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় নির্বাচনগুলিকে একতরফাভাবে করা, নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করা, সমস্ত প্রশাসনকে একক হাতে নিয়ে নেওয়া, মানে প্রশাসনগুলোকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, সমস্ত দেশের এক ব্যক্তির হাতে সম্পূর্ণ দেশ, যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী সরকার, এটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকারও আমরা দেখছি যে সেই জিনিসটি তৈরি করেছেন। পার্থক্যটা হলো একটাই, সেটা প্রথম যেটা হলো সেটা ওনারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধকে ব্যবহার করেছেন এটার পক্ষে করে, তাদের বিভিন্নভাবে মানুষকে সুযোগ সুবিধা দিয়ে বৈষম্য করেছিলেন। এনারা এটাকে বাদ দিয়ে, এটাকে ইরেজ করে এটার বিপক্ষের শক্তিকে নিয়ে ওই একই বৈষম্য করছেন। ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের নয় জন্য যাদেরকে যে সুযোগ সুবিধা দেননি, এনারা এক মুক্তিযুদ্ধের পক্ষে নয় তাদেরকে এই সুযোগ সুবিধা স্পেশালি দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু ওনারা নিজেরাই খুব যতগুলো মানুষকে চিনি, অত্যন্ত সৎ, যোগ্য, ভালো মানুষ। কিন্তু ওনাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে কিছু ছাত্র নেতাদেরকে বললেন যে আমাদের নিয়োগকর্তা এবং আমাদের অভিভাবক, তখন কিন্তু এবং তাদের সেই হিসাবেই তাদেরকে সমস্ত মন্ত্রণালয়, সমস্ত জায়গায় তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা চলে গেল। এই যে এখানে ওনাদের যেটা তথাকথিত যারা মানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ছাত্র আন্দোলন বলা হয়, যারা বিভিন্ন সময় সমন্বয়ক হিসাবে, তাদেরকে কিন্তু উনি ক্ষমতাটা তাদের হাতে দিয়ে দিলেন। সম্পূর্ণ এই মুভমেন্টটা ছিল বৈষম্য কোটা বিরোধী, সেটাকে জনগণের কাছে যখন চলে গেল তখন এটা বৈষম্য বিরোধী, খালি কোটা বিরোধী নয়, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। সারা দেশের 99% লোক এখানে জড়িত ছিল। ওনারা এটার থেকে নিজের কৃতিত্বটাকে এককভাবে নেওয়ার জন্য এই যে যারা নিয়োগদাতা বলে পরিচিত স্টুডেন্ট লিডার্স, তারা ঘোষণা করলেন যে না, সারা দেশের লোকের নয়, এটা আমাদের প্রচেষ্টার জন্য হয়েছে, দেশের লোক না করলেও আমরা করতাম। সেখানে গিয়ে তারা বললেন যে আমরা সশস্ত্র সংগ্রাম করেছি, যেটা সবাই জানতো যে এদের সহানুভূতির সবচেয়ে বড় জায়গা ছিল যে এটা ছিল নিরস্ত্র এবং নিরীহ মানুষের উপর, ছাত্রদের উপরে অত্যাচার করা, অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন করা। সেখানে এসে এনারা হঠাৎ করে বললেন যে না, আমরা খুন করেছি, আমরা সশস্ত্র ছিলাম। সেখানে তখন প্রশ্ন দেখা দিল যে নিয়োগকর্তা বলে যে স্টুডেন্ট লিডার, তারা অস্ত্রশস্ত্র সহ মানুষ খুন করেছেন। তাদের কাজে কেউ অস্ত্রশস্ত্র দিয়েছে এবং অস্ত্রের ট্রেনিং তাদেরকে কেউ দিয়েছে। এবং যখন ওনারা বললেন যে এই অস্ত্রশস্ত্র দিয়ে আমরা একেবারে সরকার পতনের জন্য আমরা প্রস্তুত ছিলাম, তখন বোঝা যাচ্ছে যে একজন, দুজন, 5 জন, 10 জন, 100, 200 নয়, অন্ততপক্ষে 8,000, 10,000 মতো লোক ওনাদের এই ধরনের প্রস্তুতি ছিল। তাহলে সেইখানেই প্রশ্ন আসছে যে এই যে ওনারা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে নিয়োগদাতা বলছেন, সেই নিয়োগদাতাদেরকে কেউ না কেউ নিয়োগ করেছিল, কেননা তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, তাদেরকে অ্যামুনিশন দেওয়া হয়েছে, অস্ত্রের সাথে গোলাবারুদ দেওয়া হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সবগুলোকে সমন্বয় করার জন্য অর্থ দেওয়া হয়েছে। আমরা ধারণা করি যে এটা ইন্টারন্যাশনাল একটা কানেকশনও সেখানে আছে। কাজেই এই সরকারের যদি সেইভাবে আমরা চিন্তা করি, তাহলে এই সরকারের যে পুরো জিনিসটার স্ট্রাকচারটা যেটা আমরা দেখতে পাচ্ছি একটা নিউট্রাল সরকার হিসেবে, এটা আসলে কোনো নিউট্রাল সরকার নয়। সরকারের অন্তর্বর্তী সরকারের উপরে যারা আছেন তারাও নিউট্রাল নয়, এবং তাদের উপরে যারা আছেন তারা একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট এবং তাদের ইন্টারন্যাশনাল কানেকশন আছেন, এবং তারাই এই দেশের সমস্ত নীতি নির্ধারণ করছেন। একজন দায়িত্বশীল উপদেষ্টা বলেছেন যে ওনারা অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, তার কাছে অস্ত্রশস্ত্র ব্যবহার করতে তারা এতই
ইজি আমরা আমরা দেখলাম যে এয়ারপোর্টে উনি একটা AK-47 রাইফেলের ম্যাগাজিন সহ উনি ওখানে ওনাকে দেখা গেল যে ম্যাগাজিনটা নিয়ে উনি, তার মানে বন্দুক AK-47 তার ম্যাগাজিন তার গুলি এ সম্পর্কে তারা এতভাবেই ওতপ্রোত যে সবসময় ওনারা এটা নিয়ে নাড়াচাড়া করছেন। মানে যেটা আমরা আফগানিস্তানে দেখি বা অন্য কোনো দেশে দেখি যে এইসব অস্ত্র নিয়েই তারা ঘোরাঘুরি করে, তারা মব সৃষ্টি করে এগুলো করাচ্ছেন এবং মবকে তারা প্রোটেকশন দিচ্ছেন। মব যারা করছে হত্যা করছে তাদেরকে না ধরে যারা ভিকটিম তাদেরকে নানাভাবে ভিকটিমাইজ করা হচ্ছে আবার, বা তাদেরকে কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না। তো এই ধরনের একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না, আমরা জনগণের সঙ্গে ছিলাম। আমরা আওয়ামী লীগের সঙ্গেই সবসময় ছিলাম তা নয়, আমরা জনগণের পক্ষে কাজ করার জন্য যতবার দরকার হয়েছে তখন আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। 2014 নির্বাচন অফিসিয়ালি আমাদের নেতা আলাস হোসেন মহোদয় সাহেব বর্জন করেছিলেন। আমরা সবাই উইথড্রল লেটার দিয়েছিলাম, উইথড্রল লেটার অ্যাকসেপ্ট করা হয়নি। আমরা প্রায় 270 জন তো আমরা তখন করিনি। কাজে আওয়ামী লীগের সঙ্গে ছিলাম আমরা, তা ঠিক নয়। আওয়ামী লীগের লোককে কি, আওয়ামী লীগ একটা দল, সেই দলের নেতারা খারাপ কাজ করেছেন, নেতা থেকে আপনি শাস্তি দিবেন। আওয়ামী লীগের যারা আজকে ভোটার সমর্থক বা আওয়ামী লীগের যদি কমিটিতে আজকে আছে, ছিল বা কোনো সময় আছে, তাদেরকে আপনি কি ভোটাধিকার বাদ দিয়ে দিবেন? তাদেরকে ভোটাধিকারের সঙ্গে সঙ্গে তাদের নাগরিক অধিকার যেগুলো থাকে, নাগরিকত্ব বাদ দেবেন? নাগরিকের সঙ্গে তাকে ভোট দেওয়ার অধিকার, ভোট করার অধিকার, এগুলো আপনি বাদ দেবেন কি করে? বিএনপি যখন বিপদে পড়েছে, বিএনপির ক্যান্ডিডেট আমাদের কাছে এসছে, বিএনপির লোকরা আমাদের কাছে এসছে, বিএনপির থেকে চলে এসছে, আমাদের এখানে জয়েন করেছে, আমাদের ক্যান্ডিডেট হয়েছে। জামাতের লোকরা যখন বিপদ, তারা মনে করছে আমাদেরকে পছন্দ করেছে, আমাদের সঙ্গে জয়েন করেছে, আমাদের সঙ্গে নির্বাচন করেছে। আমরা তো সবাইকে আশ্রয় দিয়েছি। যে যখন বিপদে পড়েছে আমাদের কাছে আসছে, আমরা বলছি ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে মিল হয়, তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো, তুমি যদি দেশের স্বার্থে কাজ করতে পারো, আমরা তোমাকে নিব। কাজেই আমরা এখন যদি আওয়ামী লীগের লোক, তাদের সিটিজেনশিপ আছে, তাদের ভোটিং পাওয়ার আছে, তাদের ভোটিং রাইটও আপনি ক্যান্সেল করেন নেই, সিটিজেনশিপ ক্যান্সেল করেন নেই, আপনি তাকে ভোট দেওয়ার বা জানানোর জন্য আপনি বাধা দেননি, তারা যদি আসে, কেন নেব না আমরা? কি কারণে নেব না? কোনো লোককে পৃথিবীর যে কোনো দেশে বিচার বহির্ভূত বা আইনের শাসন যাকে বলে, বিচার ছাড়া তাকে আপনি দোষী বলতে পারবেন না, তাকে আসামিও বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত বিচারে তাকে দোষী সাব্যস্ত না করা হয়। চার্জ হয়েছে, বিচারাধীন আছে, তখন পর্যন্ত সে নির্দোষ। দুঃখজনক ব্যাপার যেটা আমি বললাম, এটাকে প্ল্যান্ড ওয়েতে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য, যেমন প্রেসকে কন্ট্রোল করা হচ্ছে। কিভাবে? যে তোমার টেলিভিশন সিস্টেম ভেঙে দেবো। আমাকে অনেক মালিক নিজেরই বলছে, তোমাদের ব্যবসা করতে দেবো, তোমাদের বিজনেস করতে দেবো না। অনেক বিজনেস হাউসে গিয়ে বলা হচ্ছে খালি অ্যারেস্ট করে আটক করে রাখবে না, তোমার বউ ছেলে পেলের সময় না খেয়ে থাকার বন্দোবস্ত তারা করবে। এটা বড় একটা শক্তি, মানুষকে ভয়ভীতি প্রদর্শনের এত বড় একটা হুমকি শক্তি, এটাকে সরকার তৈরি করে ব্যবহার করছে। যেহেতু আমি বলি 71 মঞ্চের যেটা ঘটনা ঘটেছে এই DRU ভিতরে, এখানে ওনারা কয়েকজন বুদ্ধিজীবী এবং পলিটিশিয়ানও অনেক দু একজন ছিলেন বয়স্ক, এমন কিছু না, তারা আওয়ামী লীগের কথা, তারা কোনো সন্ত্রাস বা কোনো নাশকতার জন্য গেছেন তাও নয়, ওপেনলি কথা বলতে গেছেন। সেখানে হঠাৎ করে মবকে এসে ঢুকলো এবং তাদেরকে অত্যাচার, নিপীড়ন, মানে একেবারে এত বেজ্জত, এইভাবে প্রকাশ্যভাবে টেলিভিশনের সামনে একটা বয়স্ক লোককে, সম্মানী লোককে যেভাবে অপমান করা হলো, তো তা চিন্তার বাইরে। পুলিশ খবর পেলো, আসলো, পুলিশ তাদেরকে উদ্ধার করে মবকে ধরবে, এটা ছিল স্বাভাবিক হতো। কিন্তু পুলিশ তাদেরকে মবকে ধরলো না, তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে গেল। আমরা মনে করলাম যাক, তবু ওনাকে উদ্ধার করে ছেড়ে দিল, কিন্তু তাদেরকে ছাড়লো না, তাদেরকে আবার কি একটা আইনে, নাশকতার আইনে তাদেরকে ধরে, একজন আবার তখন ধরা হয়নি, তাকে পরবর্তীকালে আমাদের আবু আলম শহীদ খান ধরে নিয়ে আসলো এবং চার্জ দেওয়া হলো নাশকতার করতে, তারা নাকি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। মব দিয়ে অত্যাচার করা, মব দিয়ে আমার বাসায় অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, মব দিয়ে আমার রংপুরের বাসা, অর্থ হলো স্টপ ইট, আমাদের লাইনে আসো। তো এখন লাইনে এইভাবে গায়ের জোরে লাইনে আনতে চেষ্টা করছে, আমরা এখনো লাইনে আসিনি। এটাই হলো আমাদের অপরাধ, যার জন্য আমাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আমাদের ইলেকশন করতে দেওয়া হবে না। তাদের পুরো কর্মকাণ্ডটাকে আমি একটা নিষ্ফল, আমি প্রথম কথা হলো দুটো জিনিস আমি বলেছি। একটা হলো এটা অনৈক্য কমিশন, দেশের 50% লোককে রিপ্রেজেন্ট করা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনোদিন দেশেরই ঐক্য হইতে পারে না। সংবিধানের কোন জিনিসটা রাষ্ট্রের কোথায় গিয়ে ঠেকছে, কোথায় গিয়ে ডিস্টার্ব করছে, কোথায় গিয়ে যেটা ভালো হচ্ছে সেটা তারা জানেন না। অন্য জায়গায় যারা যেগুলো করতে গেছেন ওগুলোরও বাস্তব অভিজ্ঞতা, মানে আমাদের এটা রাজনীতি করলে যেটা বোঝা যায় যে আপনি কোন জিনিসটাকে দেশের জনগণের কাছে খাওয়াতে পারবেন। যতই আপনি ভালো জিনিস করেন, জনগণের চাহিদা কি,
জনগণ কোনটা শুনলে খুশি হয়, কোনটা শুনলে এটা নাকচ হবে। আপনি যতই বলেন যে এটা সবচেয়ে ভালো জিনিস, আপনার জনগণ এটা গ্রহণ করবে কিনা সেটার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার ওনাদের মধ্যে এটা ছিল না। কাজে এটা আমি মনে করি যে এইটা একটা নিষ্ফল এবং কিছুটা হলো ওই জটিল করা বা অনৈক্য করার জন্য এক কমিশন, এটার কোনো, এবং এইটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। এবং সামনের দিকে যদি পার্লামেন্টে আসে ওনাদের, আমি এখন পর্যন্ত এমন কোনো রিকমেন্ডেশন দেখি নেই যে এটা আমার মনে হচ্ছে গ্রহণযোগ্য হতে পারে। এবং গ্রহণযোগ্য যে পার্লামেন্টে গ্রহণযোগ্য ছাড়া কোনো কিছু কোনোখানে গ্রহণযোগ্য হবে না। এটা তো একেবারে অতি পরিষ্কারভাবে সকলের সামনে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের অফিস একবার ভাঙচুর করে লুটপাট করে আগুন দেওয়া হয়েছিল, আবার একেবারে সম্পূর্ণ পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে আমাদের অফিসে এসে আক্রমণ করে ভাঙচুর করে আগুন দেওয়ার করা হয়েছে। এবার পুলিশ এসে আমাদেরকে কিছুটা প্রোটেকশন দিয়েছে। পুলিশরা আমাদেরকে সেভ করার জন্য, যেহেতু আমি ভিতরে ছিলাম, আমার মহিলা সদস্য অনেকেই ছিলেন, তাদের জীবনমান রক্ষা করার তাই দায়িত্ব হিসেবে, পবিত্র দায়িত্ব হিসেবে যা করার সেটা তাই করেছেন। সব দলই ভাঙন হয়েছে। আমরা যে জাতীয় পার্টির কথা বলেন, এখন শেখ হাসিনা আসার পরে একটা ঠাট্টা করে একটা কথা বলেছে যে আমাকে কয়েকজন মানে এমনি কথা বের করেছিল যে আওয়ামী লীগের ব্র্যাকেট হলো হারামি, হাসিনা, রাজ্জাক, মিজান, 3 ভাগ হয়েছিল। ঠাট্টা করে অনেকে বলতো, বাট কথা বলছি আর কি, ভাগ হয়নি তা নয়। পরবর্তীকালে বিএনপি অনেকবার ভাগ হয়েছে। বড় নেতা বলতে আমি বুঝি যাদের বড় ধরনের গণসমর্থন আছে। আপনি সাইজে ছোট হতে পারেন, হেলথে ছোট হতে পারেন, টাকা পয়সা ছোট হতে পারেন, আপনাকে জনগণ ভালোবাসে যত বেশি তত আপনি বড় নেতা। জাতীয় পার্টির যে রাজনীতি এখন যেটা আমরা করছি এটাই একটা সঠিক পথের সঠিক রাজনীতি, এবং আমরা সার্বিকভাবে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির মাধ্যমে জনগণকে সেবা করে আসছি, আগের থেকে এখনো করতে থাকবো। আমরা জনগণের পক্ষে কাজ করেছি এবং জনগণ আমাদেরকে সেই শেল্টার দিচ্ছে। কেউ বলতে পারবে না যে আমি কোনো সময় দালালি করেছি বা আমার সঙ্গে যারা আছে তারা কোনো সময় দালালি করেছে। কাজে ওই কথাটার থেকে আমরা রক্ষা পেয়ে গেছি। এখন ওই সরকার যা করেছে এই সরকার তাই করছে, আমি তো বারংবার বললাম একই জিনিস করছে, বরং এর চেয়ে মাত্রাতিরিক্ত করছে। এবং এদের যেমন এরা নিরপেক্ষ নয় শুধু না, আমি বলছি এদের একটা দলীয় সরকার, এবং সেই দল আমাদের ভিজিবল, যাদের ছত্রছায়া সব কিছু হয়েছে, যারা এইসবের মধ্যে কিছুটা হলো শেল্টার দিয়েছে, কিন্তু তাদেরও একটা কিন্তু ইন্টারন্যাশনাল কানেকশন আছে। কেন আমি এটা ধারণা করছি, কারণ তারা যেভাবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে সরকার পতনের কথা বলেছেন এবং তারা অস্ত্র দেখিয়েছেন যে আমাদের কাছে অস্ত্রের ম্যাগাজিন আছে, আমরা অস্ত্র নিয়ে ঘুরি ইত্যাদি, এটা যদি আমি ধরে নেই তাহলে সেখানে ইন্টারন্যাশনাল কোনো কানেকশন ছাড়া এই ধরনের খালি দেশের লোক দিয়ে দেশের একটা রাজনৈতিক দল দিয়ে করা সম্ভব না। তবে সেই রাজনৈতিক দল এখন তাদের ফেস হিসাবে প্রমিনেন্টলি ভিজিবল। কাজে শেখ হাসিনা যেটা করেছিলেন আওয়ামী লীগ দিয়ে, এরা সেটাই করতে চাচ্ছে। নির্বাচনের নামে যেটা তারা করতে চায় বা করতে চেষ্টা করছে সেটা হলো নির্বাচনের নামে নিজেদের ফর্মুলায় কিছু লোককে কোথায় যাকে যেখানে বসানোর সেখানে বসে, যাকে যেখানে পাস করানোর সেখানে পাস করে দেওয়া হবে। একই নির্বাচন করতে চাচ্ছে তারা, যেটা শেখ হাসিনা করেছিলেন। যেটা সরকার চাচ্ছে, আমরাও চাচ্ছি, সবাই চাচ্ছে, কিন্তু ওনারা সরকার দিতে চাচ্ছে না বা দিতে পারছেন না। আমি সরকার বলতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অফিসিয়ালি যারা তাদের কথা বলছেন, তাদেরকে যারা নিয়োগদাতা বলে আনঅফিসিয়ালি যারা সরকারের একটা বড় ফ্যাক্টর, এবং তাদেরকে যারা নিয়োগ দিয়ে ট্রেনিং দিয়েছেন তারা একটা বড় ফ্যাক্টর। মুক্তিযুদ্ধের বিপক্ষ একটা পক্ষ দাঁড়ি করিয়ে মুক্তিযুদ্ধকে যারা ডিনাউন্স করছেন বা যারা ইগনোর করতে চাচ্ছেন তাদেরকে সামনে এনে, এবং যারা ওনাদের পক্ষে নয় তাদেরকে ওই অপোজিট দিকে ঠেলে দিয়ে তাদেরকে যেন বৈষম্য করছেন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনও করছেন, সমানভাবেই করছেন এবং একই কায়দায় করছেন, এবং দলীয়করণও করছেন একই কায়দায়। জেনারেল জিয়াউর রহমান উনি মুক্তিযোদ্ধা বীর উত্তম ছিলেন, সেক্টর কমান্ডার। উনি মুক্তিযুদ্ধের সময় উনি প্রথম ঘোষণা দিয়েছিলেন যে আমরা এখন দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করলাম, এবং উনি বঙ্গবন্ধুর নাম বলেছিলেন। এবং সেই সময়কার থেকে শুরু করে ওনার রেকর্ড এবং ওনার উপরে মানুষের ভালোবাসা, ওনাকে শ্রদ্ধা সব কিছু হয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে। এখনও ওনাকে মুক্তিযোদ্ধার দল, ওনার দলে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার আছে। বিএনপি একটা অত্যন্ত পপুলার দল, অত্যন্ত শক্তিশালী, ওখানে অনেক খুবই ম্যাচিওর লিডারশিপ আছে। তারেক রহমান উনি যথেষ্ট, আমি মনে করি এখন ম্যাচিওর, ইয়াং, উনি সামনের দিকে দেশের নেতৃত্ব আমরা আশা করি। কাজেই ওনার কাছে আমি হঠাৎ করে এটা আমার কাছে ধাক্কা লেগেছে। আমি মনে করি যেহেতু এই সরকার নিরপেক্ষ নয়, কারণ এই সরকারের যারা আমরা দেখছি তারা যতই নিরপেক্ষ ভালো মানুষ হন, তাদের নিয়োগকর্তা এবং তাদের নিয়োগকর্তা, তাদেরকে যারা ট্রেনিং দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন অর্থ দিয়ে, তারা আসল নিয়োগকর্তা। তারা কিন্তু একটা দলীয় কাঠামোতে যাচ্ছেন, তাদের নিজস্ব দলের মানে তাদের মানসিকতার লোককে দিয়ে সব জায়গায় ভরাচ্ছেন। যে সরকার
পরিচালিত হচ্ছে যাদের দ্বারা, তারা যদি নিউট্রাল না হয়, তাদের দ্বারা মানে একটা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য বা অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমরা মনে করি না যে এই সরকার নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন, সেটা তাদের ক্যাপাবিলিটির মধ্যেও তাদের ইচ্ছার মধ্যেও নাই। এইভাবে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে বলে আমার বিশ্বাস। তবে আমি মনে করি যেটা নির্বাচনে যাচ্ছে তারা যে দলীয়, এটা তো একেবারে পুরোপুরি শেখ হাসিনা স্টাইলের নির্বাচন হবে। যদি নির্বাচন তারা দিয়ে ফেলেন এবং এই ব্যবস্থা করেন, ওটাও আমি বলে রাখছি, ওটাও টিকবে না, ওটাও বেশি দিন টিকবে না। তবে একটা রক্তক্ষয় হবে, হয়তো দেশে অশান্তি হবে, লোকে না খেয়ে মারা যাবে। সবচেয়ে বড় জিনিস এই সরকার খেয়াল করছে না, সেটা হলো দেশের অর্থনীতি প্রতিদিন একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে।